স্টার্টআপের সহায়ক পরিবেশ বিবেচনায় গত বছরের চেয়ে ৬ ধাপ এগোলেও প্রতিবেশী দেশগুলোর চেয়ে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2024 এইখানে দেশ ও শহরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৮৩। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ লিংকের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৯তম, পাকিস্তান ৭১তম ও শ্রীলঙ্কা ৭৬তম অবস্থানে আছে। বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল অর্থনৈতিক সম্ভাবনার এই খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তা সহ ইন্টারনেট অবকাঠামো ও বেসরকারি বিনিয়োগের প্রয়োজন। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ থেকে হালনাগাদ তথ্য হয়তো ঠিকমতো যায় না এবং নিজেদের সঠিক তথ্য দিয়ে বিশ্বে উপস্থাপন করার ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে। সম্ভাবনাময় স্টার্টআপ খাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পিছিয়ে থাকা নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে যুক্ত আছেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স বলছে যে স্টার্টআপের জন্য সহায়ক পরিবেশ বিবেচনায় গত বছরের চেয়ে এগোলেও প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। আপনিও কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে পিছিয়ে আছে এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হয়তো বা তথ্য আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারছি না, কিন্তু এর পেছনে আরো বেশ কিছু কারণ আছে। যারা বলছেন যে আসলে তথ্য ঠিকমতো উপস্থাপন না করার জন্য সমস্যাটা হচ্ছে, আমি তাদের সঙ্গে দ্বিমত করি না, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে দেখেন যে আমাদের এখানে যে বৈশ্বিক স্টার্টআপের যে বিনিয়োগটা হয় সেটা আপনার কোভিড-19 এই মহামারীটা কিন্তু বিশ্বে একটা ধাক্কা দিয়ে গেছে। তারপরে কিন্তু ওই স্টার্টআপের বিনিয়োগটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং স্টার্টআপ যারা বিনিয়োগ করেন তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে অঞ্চল ভিত্তিতে বিনিয়োগ করেন এবং বৈশ্বিক স্টার্টআপের একটা বড় বিনিয়োগ চলে যাচ্ছে ইন্ডিয়াতে এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কিছু স্টার্টআপের বিনিয়োগকারী এখন আছেন, সেটাও চলে যাচ্ছে পাকিস্তানে। ওই বিনিয়োগগুলো কিন্তু আসলে আমরা আকর্ষণ করতে পারছি না। তার কয়েকটি কারণ আছে। কারণ হলো আমাদের স্টার্টআপের যে সফলতার গল্পগুলো, সেই গল্পগুলো আসলে গোটা বিশ্বের সামনে পরিষ্কার হতে হবে। যেমন ধরেন ওখানে বলা হয়েছে, আজকের এই স্টার্টআপ লিংকের রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যে কয়েকটা স্টার্টআপ, তার মধ্যে পাঠাওয়ের কথা বলা হয়েছে, সহজের কথা বলা হয়েছে, শপআপের কথা বলা হয়েছে। এখন দেখেন এর মধ্যে যদি আমরা একটা উদাহরণ ধরি, পাঠাও যে উদ্দেশ্য নিয়ে যে স্টার্টআপ এসেছিল, সেই স্টার্টআপ কি আসলে আপনার সফল হয়েছে ওইভাবে বলা যায়? আমরা একটা রাইড শেয়ারিং দিয়ে পাঠাও আসলো, কিন্তু দেখেন এখন কিন্তু রাইড শেয়ারিংটা ওইভাবে নাই। পাঠাও এটা চালু করলো, তারা অনেক বিনিয়োগ করলো, কিন্তু সেটা এখন হয়ে গেছে খ্যাপের মাধ্যমে, অ্যাপ তো চলে না আসলে। এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যে সমস্ত কর্তৃপক্ষ হচ্ছে তাদের এক ধরনের ব্যর্থতার কারণে আমাদের রাইড শেয়ারিং সার্ভিসটা পাঠাও মতো একটা স্টার্টআপ কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়েছে। এরকম আপনার যেমন ই কমার্সে আমাদের প্রচুর স্টার্টআপ হয়েছে, সবচেয়ে বেশি স্টার্টআপ ই কমার্স এসেছিল। সেই স্টার্টআপ গুলো কিন্তু সরকার থেকে বেশ কিছু সহায়তা অনেকরা পেয়েছেন। তারপরে কিন্তু একটারও সেগুলো কিন্তু এখন কোনো সাকসেস স্টোরি নাই। কেন? এই প্রশ্নটা আমাদের করা উচিত যে আমরা স্টার্টআপের নামে এতগুলো উদ্যোগ নিলাম, সরকার সেখানে বিনিয়োগ করছেন, এখনো বলা হচ্ছে যে স্টার্টআপ ভালো হলে সেখানে সরকার একটা বিনিয়োগ করবেন। সেখানে আসলে তারা বিনিয়োগ নিয়ে কি করেছেন, এই স্টার্টআপ গুলো মুক্ত করে পড়লো কেন? তার কোনো কেস স্টাডিও কিন্তু হয়নি। এমনকি আমরা যে ইন্ডেক্স নিয়ে কথা বলছি, তারাও বলেছে যে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সমর্থন প্রয়োজন, বিশেষ করে নীতি সহায়তা, ইন্টারনেট অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। এটির কাঙ্ক্ষিত মাত্রা এখনো কত দূরে? দেখেন এখানে বলি, আমাদের যে ইন্টারনেট অবকাঠামো আছে, অবকাঠামো যদি বলেন তাহলে কিন্তু আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু সেই অবকাঠামোর উপর ভিত্তি করে যে সার্ভিসটাকে ইনশিওর করা দরকার, অর্থাৎ আমাদের এখন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ফাইবার অপটিক কেবল সারা দেশে আছে, আমাদের মোবাইল নেটওয়ার্ক বিস্তৃত আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দেখেন আমরা মোবাইল নেটওয়ার্কে যখন 4G একটা ডিউরেবল 4G, একটা যদি কনস্ট্যান্ট 4Gর কথা বলি, একটা রোবাস্ট 4Gর কথা বলি, সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। কি কি কারণে পাচ্ছি না? তার একটা টেকনিক্যাল অডিট হওয়া দরকার এবং সেটা নিশ্চিত করা দরকার। বহু আগেই 4Gর অবকাঠামো রেডি আছে, পর্যাপ্ত স্পেকট্রামও প্রায় আরো 2-2.5 বছর আগে বরাদ্দ করা হয়েছে। তাহলে সেই তার রোল আউটটা কেন এখন ঠিক মতো হচ্ছে না? কেন 4G নেটওয়ার্ক আমরা পাচ্ছি না? একই সঙ্গে ব্রডব্যান্ড কানেকশনের জন্য গোটা বাংলাদেশে ফাইবার অপটিক্যাল কানেকশন দেওয়া হয়েছে, তাহলে কেন ব্রডব্যান্ড সার্ভিস এখনো আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না? কোথাও কোথাও ব্রডব্যান্ড সার্ভিসও খুব খারাপ মাত্রা আমরা পাচ্ছি, বিশেষ করে ঢাকার বাইরে। সেগুলো কিন্তু ইনশিওর করতে হবে। এর সঙ্গে সঙ্গে যে নীতি সহায়তার কথা, আমাদের এখানে বড় একটা সমস্যা হলো যে আমাদের ট্যাক্সেশনের যে পলিসিটা আছে সেটা খুবই ইনকনসিস্টেন্ট, সেটা খুবই অস্থিতিশীল, ইনস্টেবল। যেই কারণে কিন্তু আসলে মানুষ ওই আপনার ট্যাক্সেশন পলিসির উপর কথা চিন্তা করলে অনেক বাইরের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে চান না। আবার আমাদের এখানে এখনো দেশীয় বিনিয়োগকারী সেরকম তৈরি হয় নাই, যারা আসলে স্টার্টআপের মতো একটা জায়গায় বিনিয়োগ করে একটু কয়েক বছর ধৈর্য ধরবেন, তাদের ধৈর্য নাই।
তারা মনে করেন আজকে বিনিয়োগ করলাম, আজকে সন্ধ্যায় বিনিয়োগ করলাম, কাল সকাল ভোর থেকে আমাকে লাভ আসতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে স্টার্ট আপে বিনিয়োগ হয় না। আপনি চিন্তা করেন, আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল এগুলো কিন্তু একটা স্টার্ট আপ থেকেই এসছে। ফেসবুক কত বছর পরে বিজনেস এসছে চিন্তা করেন তো। সেই 2001 সাল থেকে শুরু করে আজকে 2014 সালে পরে গিয়ে, গুগল 98 সালের পর থেকে শুরু করে গিয়ে 7-8 সালে গিয়ে হয়েছে। এরকম হোয়াটসঅ্যাপ কিন্তু আরো আগের একটা প্রজেক্ট, কিন্তু তারা কত বছর পরে ব্যবসায় এসছে। তো ইন্ডিয়াতে কিন্তু এরকম অনেক প্রজেক্ট নেওয়া হচ্ছে যেগুলোর হয়তো ফল আরো 10 বছর পরে পাওয়া যাবে। বাংলাদেশের বিনিয়োগকারীরা এই চিন্তাটা করেন না যে আজকে একটা বিনিয়োগ যদি আমি করি তার ফলটা 10 বছর পরে পাবে, আমি যদি ভোগ না করি আমার পরবর্তী জেনারেশন করবে, তার জন্য আমরা কিছু করা দরকার। এই চিন্তা হয় নাই বলে কিন্তু আমরা স্টার্ট আপে শুধুমাত্র ওই যে বিশ্বের যে কয়টা স্টার্ট আপ বিনিয়োগ করে আছে তাদের কাছ থেকে কেমনে আনা যায়, এবং সরকারি কিছু অনুদান কিংবা কিছু ব্যাংক এরিয়া করা আছে সেগুলো কেমনে পাওয়া যায়, এবং সেটা পাওয়ার পরে ওই স্টার্ট আপ কিন্তু দেখেন মুখ থুবড়ে পড়ছে, তারপরে কি হচ্ছে আমরা জানি না। জি, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং স্টার্ট আপ নিয়ে সঠিক পরিকল্পনা করে কোন কোন স্টার্ট আপ কোন কোন জায়গায় দরকার এবং তার জন্য কতদিন বিনিয়োগ করা দরকার, সেই বিনিয়োগের পর কতদিন পর রেজাল্ট হবে, সেগুলো পুরোপুরি প্ল্যান করে আমাদের এগোতে হবে, তাহলে স্টার্ট আপগুলো সফল। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনি আপনার পর্যবেক্ষণ এবং পরামর্শ জানিয়ে দিচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।